কল্পনা করুন যে আপনি একটা টেলিস্কোপের সাহায্যে রাতের আকাশের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে আপনি এমন একটা নক্ষত্রকে দেখতে পেলেন যেটা একটানা ক্ষীণ হয়ে যাচ্ছে। এইভাবে কিছুদিন পর্যবেক্ষণ করার পর আপনি দেখলেন যে সেটা সম্পূর্ণ উধাও হয়ে গেছে এবং তারপর সেটাকে আর কোনো টেলিস্কোপের সাহায্যে দেখা যাচ্ছে না। তখন আপনার মনে সেই নক্ষত্রটাকে নিয়ে অনেক প্রশ্ন উঠবে, তাই তো? আপনার মনে হবে যে হঠাৎ করে নক্ষত্রটা কোথায় চলে গেল। লক্ষ কোটি বছর ধরে একই জায়গায় উপস্থিত একটা নক্ষত্র কিভাবে উধাও হয়ে গেল? কেন সেই নক্ষত্রটাকে আর দেখা যাচ্ছে না? নক্ষত্র তো কখনো একদিনে মারা যায় না বা উধাও হয়ে যায় না। তাহলে এই নক্ষত্রটার ক্ষেত্রে কী এমন ঘটলো? এর পেছনে কি কোনো এলিয়েন সভ্যতার হাত আছে, নাকি আমাদের ব্রহ্মাণ্ডে এমন কোনো ঘটনা ঘটছে যেখানে কোনো নক্ষত্র হঠাৎ করে উধাও হয়ে যায় আর তার কোনো চিহ্ন পাওয়া যায় না? বন্ধুরা, এইসব বিষয় সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। একটা সভ্যতা কতটা আধুনিক হবে এবং কতটা কম আধুনিক হবে সেই সব কিছু তার এনার্জির প্রয়োজনের উপরে নির্ভর করে। এমন কোনো সভ্যতা যারা আমাদের তুলনায় বেশি এনার্জি ব্যবহার করে তাদেরকে আমাদের তুলনায় বেশি আধুনিক বলে মনে করা হয়। এই অবস্থায় তাদের খুঁজে বার করা যতটা সহজ বলে মনে হচ্ছে, বাস্তবে সেটা কিন্তু ততটাই কঠিন। আধুনিক সভ্যতা বিশেষ ধরনের টেকনোলজি ব্যবহার করে যেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। হয়তো তারা আমাদের সম্পর্কে জানে কিন্তু নিজেদের অস্তিত্ব আমাদের থেকে গোপন রাখে। বিজ্ঞানীরা এই বিষয়টাকে ডার্ক ফরেস্ট থিওরি নাম দিয়েছেন, যেখানে কোনো সভ্যতা নিজেদের এই ভয়ে গোপন করে রাখে যাতে অন্য কোনো আধুনিক সভ্যতা তাদের খুঁজে বার করে তাদের উপরে আক্রমণ চালাতে ব্যর্থ হয়। তারা আসলে সব কিছুই গোপন রাখতে চায়। এই থিওরিটাকে মান্যতা দিয়ে এগিয়ে গেলে এলিয়েন সভ্যতা এখানে নিজেদের বাঁচানোর কাজ করছে। এই সভ্যতা একে অপরকে ভয় পায়, কারণ তাদের ধারণা অনুযায়ী বেশি আধুনিক সভ্যতা নিজেদের এনার্জির প্রয়োজনে কম আধুনিক সভ্যতার এনার্জি কেড়ে নিয়ে তাদের শেষ করে দিতে পারে। বেশিরভাগ সভ্যতা নিজেদের এলাকায় বিস্তার ঘটাতে চায়। যদি এই কাজটা কাউকে না বলে বা ব্রহ্মাণ্ডে কোনো ভয়ঙ্কর যুদ্ধ ছাড়া গোপনে সম্ভব হয় তাহলে তো বিষয়টা বেশ ভালোই হবে, তাই না? সেই জন্য এই থিওরি অনুযায়ী এলিয়েন সভ্যতা যত বেশি আধুনিক হবে তত সে নিজেদেরকে অন্য সভ্যতার থেকে দূরে সরিয়ে রাখবে। এই জন্যই হয়তো আমরা পৃথিবীবাসীরা এলিয়েন সভ্যতাকে দেখতে পাই না। তারা আমাদের তুলনায় অনেক বেশি আধুনিক এবং আমাদের থেকে নিজেদের গোপন রাখতে পছন্দ করে। তারা ব্রহ্মাণ্ডের অনেক নিয়ম জানে এবং ব্রহ্মাণ্ডের এই অসীম আকারকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করে। এই জন্য আজ পর্যন্ত আমরা তাদের খুঁজে বার করতে পারিনি। তবে ব্রহ্মাণ্ড তার বিশাল আকারের কারণে একটা সুযোগ অবশ্যই দেয়, যার সাহায্যে আমরা কোনো আধুনিক সভ্যতাকে সরাসরি খুঁজে বার করতে না পারলেও তাদের অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। কয়েক মাস আগে বিজ্ঞানীরা এমন একটা কাজ করেছেন, তারা নক্ষত্রের সাহায্যে একটা এলিয়েন সভ্যতা খুঁজে বার করার কথা জানিয়েছেন। কিন্তু এটা কি সত্যি আধুনিক এলিয়েন সভ্যতা, নাকি ব্রহ্মাণ্ডের কোনো রহস্য যেটা পুনরায় বিজ্ঞানীদের বিভ্রান্তির মধ্যে ফেলেছে? বন্ধুরা, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে 200 বিলিয়ন নক্ষত্র আছে, যা এনার্জির সবথেকে গুরুত্বপূর্ণ সোর্স। যদি সত্যিই কোনো এলিয়েন সভ্যতার অস্তিত্ব থেকে থাকে তাহলে তারা এই নক্ষত্রের থেকে এনার্জি নেয়, কারণ কোনো গ্রহের থেকে নেওয়া এনার্জি আধুনিক সভ্যতার পক্ষে একেবারে কার্যকরী নয়। নক্ষত্রের মধ্যে ফিউশনের কারণে অনেক এনার্জি রিলিজ হয়। তাই পরিস্থিতিতে যদি সেটা সম্পূর্ণ কভার করে ফেলা যায় তাহলে সম্পূর্ণ নক্ষত্রের এনার্জি, যেটা মহাকাশে রশ্মি বিকিরণ করে, সেটা এলিয়েন তাদের কাজের জন্য ব্যবহার করতে পারবে। নক্ষত্রের কারণেই গ্রহ এবং উপগ্রহের মধ্যে এনার্জি পৌঁছায়। তাই আধুনিক এলিয়েন সভ্যতা নক্ষত্রের দিকে এগোবে। বিশিষ্ট বিজ্ঞানী কার্ল সাগান এই ধরনের সভ্যতাকে টাইপ 2 সভ্যতা বলে আখ্যায়িত করেছেন, যে সভ্যতা তার নক্ষত্রের সমস্ত এনার্জি ব্যবহার করে। আমরা যদি টাইপ 2 হয়ে যাই তাহলে আমরা প্রতি সেকেন্ডে প্রায় 4 × 10⁻26 জুল পার সেকেন্ড এনার্জি ব্যবহার করতে পারবো। এই এনার্জি বর্তমান সময়ে মানব সভ্যতা সারা বছরের ব্যয় করা এনার্জির তুলনায় 10 বিলিয়ন গুণ বেশি। আমরা এক বছরে যতটা এনার্জি খরচ করি তার থেকেও 10 বিলিয়ন গুণ এনার্জি একটা আধুনিক টাইপ 2 সভ্যতা প্রতি সেকেন্ডে ব্যবহার করে। টাইপ 3 আরও বেশি আধুনিক সভ্যতা, যা সম্পূর্ণ গ্যালাক্সির নক্ষত্র, ব্ল্যাক হোল এবং সব কিছু এনার্জি ব্যবহার করে। বর্তমান সময়ে আমরা টাইপ 1 সভ্যতার থেকেও অনেকটা পিছিয়ে আছি। যারা তাদের গ্রহের সম্পূর্ণ এনার্জি ব্যবহার করে তাদের টাইপ 1 সভ্যতা বলা হয়। আমাদের মানব সভ্যতাকে টাইপ 1 হতে গেলে আরও 200 বছর সময় লাগবে। বন্ধুরা, এবার আপনাদের টাইপ 2 সভ্যতার সম্পর্কে বিশদে জানাবো। যদি তার নক্ষত্রের সম্পূর্ণ এনার্জি ব্যবহার করে তাহলে বিজ্ঞানীদের মতে একে তার নক্ষত্রকে সম্পূর্ণভাবে কভার করতে হবে, যাতে নক্ষত্রের এনার্জি মহাকাশে কোথাও লিক না হয়। এর জন্য বিজ্ঞানীরা এমন একটা কভারের কল্পনা করেন যেটা একটা নক্ষত্রকে ঘিরে সম্পূর্ণ এনার্জি এক জায়গায় এনে দেয়। এটা আমাদের কাছে ডাইসন স্ফিয়ার নামে পরিচিত। মোট কথা হলো, একটা আধুনিক সভ্যতার নক্ষত্রের প্রয়োজন, যার মাধ্যমে সে তার এনার্জির ডিমান্ড পূরণ করতে পারবে।
মিল্কি ওয়ে গ্যালাক্সির কথা বললে এর মধ্যে প্রায় 200 বিলিয়ন নক্ষত্রের মধ্যে 70% নক্ষত্রই রেড ড্রপ নক্ষত্র। এই ধরনের নক্ষত্র সূর্যের মতো নক্ষত্রের থেকেও হাজার গুণ বেশি বছর বেঁচে থাকে। তাই কোনো আধুনিক সভ্যতা থাকলে এই নক্ষত্রের উপরেই সবথেকে বেশি ডাইসন স্ফিয়ার ব্যবহার করবে। এবার যখন সেটা নক্ষত্রকে ধীরে ধীরে কভার করবে তখন আমরা দেখব যে সেই নক্ষত্রের উজ্জ্বলতা ক্রমশ কমে আসছে। যখনই ডাইসন স্ফিয়ার সম্পূর্ণ নক্ষত্রকে কভার করে ফেলবে তখন সেই নক্ষত্রটা সম্পূর্ণ উধাও হয়ে যাবে। তার থেকে কোনো ধরনের ভিজিবল লাইট মহাকাশে দেখা যাবে না, যার ফলে আমাদের টেলিস্কোপ যেটা তাকে পর্যবেক্ষণ করছে সেটা ওই নক্ষত্রকে আর দেখতে পাবে না। সাধারণত কোনো নক্ষত্র লক্ষ কোটি বছরে তার ভর মহাকাশে রিলিজ করে নিউট্রন স্টার অথবা হোয়াইট ড্রপ স্টারে বদলে যায়, কিন্তু এখানে সম্পূর্ণ একটা নক্ষত্র কয়েক বছরের মধ্যে উধাও হয়ে যাবে। এইভাবে পৃথিবীতে উপস্থিত বিজ্ঞানীরা টেলিস্কোপের সাহায্যে প্রথমবার কোনো এলিয়েন সভ্যতার কথা জানতে পারবেন, কারণ এটা কোনো আধুনিক টাইপ 2 সভ্যতার পক্ষেই সম্ভব। ধীরে ধীরে সেই বিশেষ এলাকার অন্যান্য নক্ষত্রগুলোকেও পর্যবেক্ষণ করা শুরু হবে। যদি আশেপাশের অন্যান্য নক্ষত্র উধাও হয়ে যায় তাহলে এটা নিশ্চিত হয়ে যাবে যে কোনো আধুনিক সভ্যতা ক্রমাগত নক্ষত্রের এনার্জি কভার করে নিজের দিকে টানছে। এই নক্ষত্রটা টেলিস্কোপের সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেও তাকে শনাক্ত করা সম্ভব। ব্রহ্মাণ্ডে এনার্জি একটা ফর্ম থেকে অন্য আরেকটা ফর্মে বদলায়। এই অবস্থায় কিছু এনার্জি সবসময় হিটে বদলে বাইরের দিকে বেরিয়ে যায়। আপনি কখনোই একটা নক্ষত্রের 100% এনার্জিকে নিজের কাজে ব্যবহার করতে পারবেন না, কিছুটা এনার্জি হিট হয়ে রিলিজ হবেই। তাই যদি এলিয়েন নক্ষত্রের এনার্জি নিয়েও নেয় তাহলেও তার মধ্যে কিছুটা এনার্জি হিট এনার্জি রূপে মহাকাশে ডাইসন স্ফিয়ার হিসেবে বাইরে আসবে। যদিও এনার্জি সাধারণ দৃশ্যমান টেলিস্কোপের সাহায্যে দেখা যায় না, বিশেষ ধরনের ইনফ্রারেড টেলিস্কোপের সাহায্যে আপনারা এই নক্ষত্রকে দেখতে পাবেন। ইনফ্রারেড টেলিস্কোপে আপনারা নক্ষত্রটাকে অনেকটাই বড় দেখতে পাবেন, যার ফলে আপনারা এটা অনুমান করতে পারবেন যে এলিয়েন সভ্যতা এই নক্ষত্রের থেকে এনার্জিটা টেনে নিচ্ছে। এখানে সবথেকে বড় প্রশ্ন হলো এই বিষয়টা যদি এতটাই সহজ হয়ে থাকে তাহলে আজ পর্যন্ত আমরা কেন কোনো এলিয়েন সভ্যতাকে আমাদের টেলিস্কোপের সাহায্যে শনাক্ত করতে পারলাম না। আমাদের টেলিস্কোপ একটানা মহাকাশে পর্যবেক্ষণ চালাচ্ছে। হাবেল টেলিস্কোপ থেকে রেডিও, ইনফ্রারেড, এক্স-রে টেলিস্কোপ এবং আরও বেশ কিছু টেলিস্কোপের সাহায্যে আমরা 1 বিলিয়নের থেকেও বেশি নক্ষত্র এবং কয়েক লক্ষ গ্যালাক্সির অবজারভেশন ডেটা একত্রিত করতে পেরেছি। মানে 1 বিলিয়ন নক্ষত্র এবং কয়েক হাজার গ্যালাক্সি আমরা ম্যাপ করতে পেরেছি। কিন্তু ম্যাপ করা এবং কোনো নক্ষত্রকে একটানা পর্যবেক্ষণ করা দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। পর্যবেক্ষণে একটানা কয়েকদিন ধরে টেলিস্কোপকে একই জায়গায় সেট করে রাখতে হয়, তারপরে কোনো শক্তিশালী প্রমাণ পাওয়া যায়। এর জন্য আমাদের ব্রহ্মাণ্ডের একটা ছোট এলাকাকে কভার করে এগিয়ে যেতে হয়, কারণ সম্পূর্ণ গ্যালাক্সি এবং ব্রহ্মাণ্ডকে পর্যবেক্ষণ করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। 2024 সালের জুন মাসে বিজ্ঞানীরা 1000 আলোকবর্ষ এলাকায় সেই নক্ষত্রগুলো পর্যবেক্ষণ করেন যেগুলো একটানা খুব বেশি মাত্রায় ইনফ্রারেড লাইট মহাকাশে রিলিজ করছিল। এইভাবে বিজ্ঞানীরা এমন 7টা নক্ষত্র খুঁজে পান যেগুলো মহাকাশে অনেক বেশি ইনফ্রারেড লাইট রিলিজ করেছিল। এই নক্ষত্রগুলোকে দেখে মনে হচ্ছিল যেন কোনো এলিয়েন সভ্যতা এই নক্ষত্রগুলোকে ডাইসন স্ফিয়ারের সাহায্যে কভার করে রেখেছে এবং একটানা তাদের এনার্জি ব্যবহার করা হচ্ছে। কিন্তু ব্রহ্মাণ্ডে সবসময় যেটা যেমনভাবে দেখা যায় সবসময় কিন্তু সেটা তেমনভাবে হয় না। যদি আমাদের থিওরির সাহায্যে নক্ষত্রগুলোকে পর্যবেক্ষণ করি তা আমরা এটা কোনোভাবেই প্রমাণ করতে পারবো না যে সত্যি এটা এলিয়েন মেগা স্ট্রাকচার নাকি কোনো আধুনিক এলিয়েন সভ্যতা, কারণ এটা কোনো নক্ষত্র না হয়ে গ্যালাক্সিও হতে পারে, যেটা নিজের চারদিকে গরম গ্যাসে ঘিরে আছে। অত্যন্ত হিট এবং দূরত্বের কারণে ইনফ্রারেড লাইটে সেটাকে আমাদের নক্ষত্র বলে মনে হচ্ছে। বর্তমানে বিজ্ঞানীরা এই 7টা অবজেক্টের উপরে এই দুটো বিষয়কে প্রাধান্য দিয়েই পর্যবেক্ষণ চালাচ্ছেন। এটা কিন্তু সত্যি এলিয়েন স্ট্রাকচার নাকি গরম গ্যাসে ঘিরে থাকা গ্যালাক্সি কারো পক্ষে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে যদি অবজারভেশন ডেটা থেকে আমরা এই নক্ষত্র বা গ্রহে কোনো এলিয়েন সভ্যতার সন্ধান পেয়েও থাকি তাও 1000 আলোকবর্ষ দূরে উপস্থিত এই সভ্যতাকে নিশ্চিত করার জন্য আমরা সেই নক্ষত্রে কোনো মিশন পাঠাতে পারবো না, যার ফলে এটা একটা রহস্য হয়েই থেকে যাবে। সো বন্ধুরা, এই ভিডিও থেকে আপনি কোন কোন বিষয় সম্পর্কে নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।